তো আজকে আমরা প্রথমে কিছু প্রশ্ন উত্তর পর্বে যাব। তারপরে আমরা মূল পড়াশোনা শুরু করব যেটা সেটা হচ্ছে এডুকেশন। সেটাতে আমরা আসবো। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কোনো ব্যক্তির ছকে যদি কালসর্প যোগ দেখতে পাওয়া যায়, তাহলে কোন গ্রহের দশা অন্তর্দশায় এই কালসর্প যোগটি অ্যাক্টিভ হবে? রাহু, কেতু, না অন্য কোনো গ্রহের প্রভাবও থাকতে পারে? এখানে খেয়াল রাখতে হবে, কালসর্প ব্যাপারটাতে কি হয়, গ্রহদের অ্যাক্টিভেশন লেভেল কমে যায়। কোনো একটা গ্রহের থেকে আমি যে ফল আশা করছি, যেমন আমি ভাবছি দেবগুরু বৃহস্পতি আমাকে একটা দুর্দান্ত রেজাল্ট করিয়ে দেবে, পড়াশোনার ক্ষেত্রে আমি দারুণ কিছু করব, কিন্তু দেবগুরু বৃহস্পতি সেটা করাতে পারছেন না। কারণ দেবগুরু বৃহস্পতি ঠিক সামনে অবস্থান করে রয়েছে রাহু। তার কারণে আমরা বৃহস্পতির অ্যাক্টিভিটিটাকে পাচ্ছি না। তাহলে কাল সর্পদোষের প্রভাব আমরা প্রত্যেকটা দশা অন্তর্দশাতেই পাই। মানে গ্রহদের যে রেজাল্ট হওয়া উচিত ছিল, সেই রেজাল্টটা আমরা পাচ্ছি না বা পাবো না। এটাই হচ্ছে কালসর্পদোষের প্রভাব। তাহলে প্রত্যেকটা দশাতেই আমরা রেজাল্ট পাবো। এবং রাহু বা কেতুর অন্তর্দশায় এদের প্রভাব অনেক বেশি হবে। খেয়াল রাখতে হবে, যদি কালসর্প থাকে এবং প্রমিনেন্ট কালসর্প থাকে, সেই ক্ষেত্রে রাহু বা কেতুর দশা যখন চলবে, দশা না, অন্তর্দশা যখন চলবে, তখন আমাদের ট্রানজিটটাকে খুব ভালো করে দেখতে হবে। তখন আমরা ট্রানজিটের দিকে নজর রাখবো। এবং ট্রানজিট যদি নেগেটিভ থাকে, ফলে কিন্তু আমাদের সমস্যা বাড়বে এবং প্রবল সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। তাই রাহু বা কেতুর দশা অন্তর্দশায় কালসর্পদোষ থাকলে, দশায় নয়, স্পেশালি অন্তর্দশায় কালসর্প যোগ থাকলে আমাদের সমস্যা অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যাবে। ব্যাপারটা কি পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। কালসর্পদোষ আমাদের গ্রহদের অ্যাক্টিভিটিটাকে নষ্ট করিয়ে দেয়। এরপরে রয়েছে আমার আরেকটি প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তির জীবনে কোনো একটি ঘটনা ঘটে, সেই ঘটনার ফল তাকে কতদিন বইতে হবে বা তার ফল কতদিন ভোগ করতে হবে, সেটা কিভাবে বুঝতে পারবো? তো এই ঘটনাটা কোন গ্রহের জন্য ঘটছে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। যদি ঘটনাটা মূল কারক গ্রহ শনি, বৃহস্পতি, রাহু, কেতু এরা হয়ে থাকে, তাহলে সেই ঘটনার সময়কাল হচ্ছে অনেকটাই বেশি। এবং যদি কোনো ঘটনাকে ট্রিগার করে বুধ, শুক্র ইত্যাদি গ্রহ, তাহলে তার সময়কাল কম দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে আমরা একটা সূক্ষ্ম দশার হিসেব করতে পারি। আরেকটা বিষয় আমরা করতে পারি, যে নক্ষত্রে চন্দ্র থাকাকালীন ঘটনাটা ঘটলো, এই নক্ষত্রের হিসেবে একটা সময়কাল আছে। যেমন ধরুন মূলা নক্ষত্রে কোনো একটা ঘটনা যদি ঘটে, এই ঘটনাটার রেজাল্ট কতদিন ধরে পাবো, তার একটা চার্ট আছে। এবার এই চার্টটা এই মুহূর্তে আমার কাছে নেই। তো আমি, আমাকে একটুখানি মেসেজ করে দেবেন, তাহলে আমি ওই চার্টটা খুঁজে বার করবার চেষ্টা করব। তো যদি ওটা পেয়ে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওই নক্ষত্রের ঘটনাটা ঘটলে পরে তার ইম্প্যাক্ট কতদিন চলতে পারে। তবে নর্মালি আমরা দেখবো যে কোন সূক্ষ্ম দশায় ঘটনাটা ঘটেছে, সেই সূক্ষ্ম দশা অধিপতি তার টেনিওর, তার ডিউরেশন কতটা, তার উপরে বেস করে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারবো। মোটামুটি পরিষ্কার হলো? আচ্ছা। স্যার ভালোভাবে। দেবেশ, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ স্যার, একদম ভালোভাবে বুঝতে পেরেছি। আচ্ছা, আমি ওই চার্টটা যদি দিতে পারি আপনাদেরকে, তাহলে একটা ডিউরেশন পেয়ে যাবেন। এবার ওই ডিউরেশনটা সবসময় পারফেক্ট হয় না। ওই ডিউরেশনটাকে আমরা তিনটে ভাগ করে নেব। যে স্বল্প মেয়াদী, স্বল্প মেয়াদী মানে হচ্ছে গিয়ে ওই 1 বছরের মধ্যে তার ইয়ে কমপ্লিট হয়ে যাবে। মধ্যমেয়াদী, তাহলে 5 থেকে 10 বছরের পর্যন্ত তার মেয়াদ থাকবে। আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, সেটা লং টার্মের জন্য থাকবে। তো এটা গ্রহদের একটা চার্ট আছে, নক্ষত্রদের একটা চার্ট আছে। তো এই চার্টটা দিলে পরে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আহ আর একটা প্রশ্ন হচ্ছে, কোন ব্যক্তির কর্মজীবন নিয়েই কোর্ট কেস লিটিগেশনে জর্জরিত এবং এই কেস দীর্ঘদিন যাবৎ চলছে, তার কোনো রেজাল্ট আসছে না। যদি সেই ব্যক্তির প্রশ্ন থাকে যে কবে আমার এই কর্মজীবনের
কেস লিটিগেশনে জয়ী হব না কেসে হেরে যাব, এই বিষয়টা কোন দশা অন্তর্দশা প্রদান করবে। এটা নন লিটিগেশন, এর সঙ্গে কানেক্টেড হাউসটা হচ্ছে কি সিক্স হাউস। তাহলে সিক্স মানে ল থেকে মুক্তি, সেটা ইন্ডিকেট করবে ফিফথ হাউস। তাহলে পঞ্চম পতির দশা অন্তর্দশা এইগুলো যদি আমরা দেখতে পাই, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ল লিটিগেশন থেকে মুক্তির সম্ভাবনা আসবে। কিন্তু বর্তমানে যে সিচুয়েশন, একজন জাতকের ষষ্ঠপতি দশমপতি যুক্ত হয়ে একাদশে বসে আছে, ষষ্ঠপতির দশা, আর ধরুন একাদশপতির একটা অন্তর্দশা আসবে বা চলছে, সে চাকরি পাচ্ছে না। কারণ হচ্ছে কি চাকরি নেই। এবার তার কি হচ্ছে, তার একটা ছোটখাটো রোগ হচ্ছে এবং সেই রোগ থেকে মুক্তি পাচ্ছে। তাহলে কোনো একটা গ্রহ একটা ফল দিচ্ছে, আরেকটা ফল সে দিতে পারছে না। তাহলে ওই যে লোকটার চাকরি পাচ্ছে না, তার কারণ হচ্ছে সরকারের চাকরি নেই। তাহলে ঠিক সেইভাবেই যে জাজ যে জাজমেন্ট করবেন, কোনো বড় কেসে জাজরা জাজমেন্ট করতে চাইছেন না। জাজ বলছেন যে ঠিক আছে পরের দিন রায় দেবো। এবার এই পরের দিন রায় দেবো, পরের দিন রায় দেবো, পরের দিন রায় দেবো করতে করতে আমার পরিচিত এক ভদ্রলোক, উনি এক ডাক্তারের কাছে ভর্তি হয়েছিলেন। এবার সেই ডাক্তার রং ট্রিটমেন্ট করে তার শরীরে একটা অর্গ্যান বাদ দিয়ে দিচ্ছে। পরবর্তীকালে তিনি বিভিন্ন জায়গা থেকে টেস্ট টেস্ট করিয়ে বার করেছেন যে তার এই অর্গ্যানটা যে বাদ দেওয়া হয়েছে, এইটা সঠিক হয়নি, এটা অন্যায় হয়েছে। এই ঘটনাটা হচ্ছে 19 বছর আগে। এবার এই 19 বছর আগে ঘটা এই ঘটনাটাতে একে লোয়ার কোর্ট 8 লক্ষ টাকা দিতে বলেছে, ক্ষতিপূরণ দিতে বলেছে। তারপরে হচ্ছে গিয়ে ডাক্তার দেয়নি, হাইকোর্টে গেছে। হাইকোর্টে গিয়ে সেই ভদ্রলোককে আবার হাইকোর্ট ওনাকে ওই টাকাটার সুদ এবং 90 লক্ষ টাকা, মানে যতদিন ধরে কেস চলছে তার সেই দিনের ইন্টারেস্ট, ক্ষতিপূরণটা হচ্ছে 90 লক্ষ টাকা। তা সেটা প্রায় ওই 2 কোটির কাছাকাছি এরকম একটা মূল্য দিচ্ছে। দেয়নি। এরপরে তিনি ন্যাশনাল কোর্টে গেছেন, ডাক্তার দেয়নি, দিয়ে ন্যাশনাল কোর্টে আবার রিআপিল করেছে। দেওয়ার পরে ওখানে 6 বছর মামলা চলার পরে ভদ্রলোক আবার জয়ী হয়েছে। জয়ী হওয়ার পরে ওখানে তখন ওনার ক্ষতিপূরণের অ্যামাউন্টটা দাঁড়িয়েছে 3 কোটি টাকা। এরপরে ওই ভদ্রলোক, উনি হচ্ছে গিয়ে মানে যে ডাক্তার, তিনি পড়ে গেছেন সুপ্রিম কোর্টে সিঙ্গেল বেঞ্চে, সেখানে এটা আবার বেড়েছে এবং মানে বেড়ে চলেছে, বেড়ে সেটাকে আর কি একটা চলছে। এবং এই ভদ্রলোক জানেন যে ও যদি আহ সুপ্রিম কোর্টে হারে, তাহলে ও আবার হচ্ছে কি সুপ্রিম কোর্টে ডিভিশনাল বেঞ্চে যাবে। এবার ডাক্তার চাইছে 30-40 লাখ টাকা দিয়ে একটা মিউচুয়াল করানো হয়। আর এই ভদ্রলোক বলছে যদি কোনোদিন মিউচুয়াল হয় সেই দিন পর্যন্তই বেঁচে থাকবো। হুম। তো এইটা হচ্ছে বিচারের ব্যবস্থা। এই বিচার ব্যবস্থায় দাঁড়িয়ে জ্যোতিষ কি করে উত্তর দিতে পারবে বলুন? একটা জমির কেস কয়েক পুরুষ ধরে চলে। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই ব্যাপারটা থেকে মুক্তি পাওয়া বা এই ব্যাপারে আর কি পজিটিভ রেসপন্স পাওয়া, এটা বড় কঠিন। তবে দেখবো আমরা এটা, লগ্নপতি যদি বলবান হয় তার দশা অন্তর্দশায় হতে পারে। এবং এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা যদি দেখি 5-11 কম্বিনেশন হচ্ছে কোনোভাবে, এবং এরকম যদি হয় যে 1-5-11 কম্বিনেশন আছে, আবার 1-11 কম্বিনেশন আছে, কিন্তু 1-5-11 কম্বিনেশনটা ট্রানজিটে তৈরি হয়ে গেল, তাহলে কিন্তু সেই গ্রহদের বলবত্তা ভীষণ ভীষণ ভাবে বাড়ে। এবং যখনই কোনো একই গ্রহের ওপরে আর একই গ্রহ এসে উপস্থিত হয় বা সেম গ্রহের ওপরে গ্রহের দৃষ্টি পড়ে, তখন সেই গ্রহদের কারকত্ব মারাত্মক বেড়ে যেতে দেখতে পাওয়া যায়। এবং বিশেষ করে যে সমস্ত নেগেটিভ প্ল্যানেটস রয়েছে, তাদের কারকত্ব তো চরম ভাবে বাড়তে দেখতে পাওয়া যায়। তাহলে এই পার্টটা মোটামুটি পরিষ্কার হলো। দেবেশ বাবুর প্রশ্ন কমপ্লিট। আচ্ছা, এরপর আর একজন কেউ প্রশ্ন করছিলেন, তিনি একটু বলুন। স্যার আমি একটা করেছি গ্রুপ। গ্রুপে? ওই গ্রুপ, গ্রুপে তো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আচ্ছা, যারা সোশ্যাল মিডিয়ায় ফুড রিলেটেড ভিডিও বানায়,
যারা সোশ্যাল মিডিয়ায় ফুড রিলেটেড ভিডিও বানায় মানে ফুড ব্লগার, তাদের জন্য আমরা কোন কোন জিনিস দেখবো? যারা রেস্টুরেন্টে বিজনেসের জন্য আমরা কি কি জিনিস দেখবো একটু বললে হয়। রেস্টুরেন্টের বিজনেসের জন্য এখানে একটা জিনিস মাস্ট, সেটা হচ্ছে আগুন। তাহলে রেস্টুরেন্টের বিজনেসের জন্য মঙ্গলকে আমরা দেখবো। রেস্টুরেন্ট যখনই হবে তখন সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ফুড। এবার এই ফুডের মধ্যে কিছুটা পুষ্টি আছে আর কিছুটা অপুষ্টি আছে। এই অপুষ্টিযুক্ত পুষ্টি, এটা হচ্ছে গুরুচণ্ডাল যোগ দেয়। মানে বৃহস্পতি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে রাহুর কানেকশন পাবো। তাহলে যদি কারোর কুণ্ডলিতে মঙ্গল বৃহস্পতি রাহু সপ্তম ভাবের সঙ্গে ক্লিয়ার অ্যাটাচমেন্টে থাকে, তাহলে তার রেস্টুরেন্টের বিজনেস হবে। এটা পরিষ্কার হলো। কিন্তু এখানে একাদশ পতিকে কানেক্টেড থাকতেই হবে, না হলে আমরা পয়সা আয় করতে পারবো না। তাহলে মোটামুটি এই জায়গাটা আমাদের কাছে কিছুটা ক্লিয়ার হলো যে আমাদের আহ ফুড রিলেটেড কাজকর্মের জন্য অবশ্য করে উম, মঙ্গলকে দেখতে হবে, বৃহস্পতিকে দেখতে হবে, রাহুকে দেখতে হবে। এবার রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ে এই যে কম্বিনেশন আমরা বললাম, এই রেস্টুরেন্টটা ফুটপাতের রেস্টুরেন্ট হবে কিংবা একটা ছোট রেস্টুরেন্ট হবে। রেস্টুরেন্টটা যখন হচ্ছে গিয়ে ওয়াও চায়না বা ওয়াও মোমো বা এই টাইপের কিছু হবে, ওয়াও চায়না ওয়াও মোমো নয়, মানে একটা রেস্টুরেন্ট যার কোনো ব্রাঞ্চ নেই, যার কোনো চেন নেই, সেরকম যদি হয়, তাহলে আমরা দেখবো এইটুকু মঙ্গল বৃহস্পতি রাহু তাতে চলে যাবে। কিন্তু যদি এটাকে আমরা একটা বেশ বড় রেস্টুরেন্ট বানাতে চাই, তাহলে শুক্র ছাড়া হবেই না। এবং এটাকে যদি আমরা চেন বানাতে চাই, তাহলে স্যাটার্নের অ্যাটাচমেন্ট লকটার সঙ্গে থাকতে হবে। তাহলে এত কিছু না থেকেও যদি শুক্রটা বলবান থাকে কুণ্ডলিতে, কুণ্ডলিতে শুক্র বলবান, মঙ্গল সপ্তম ভাবের সঙ্গে একাদশ ভাবের সঙ্গে কানেক্টেড, তাহলে এই মানুষটার এই ব্যবসা হবে, রেস্টুরেন্টের ব্যবসা হবে। মানে সপ্তম ভাবের সঙ্গে মঙ্গল কানেক্টেড, তার সঙ্গে একাদশ ভাবটা স্ট্রং, তার সঙ্গে শুক্রটা স্ট্রং, তাহলে আমরা ফুড রিলেটেড রেস্টুরেন্টের বিজনেস করতে পারি। রাহুটাকে আমরা বাদ দিয়ে দেবো যদি মানুষটা মিষ্টির দোকান খোলে। আর যদি তার সঙ্গে সঙ্গে এই মানুষটা প্রসাদের দোকান খোলে, এখন প্রসাদের দোকান চলছে, ভেজ খাবার দাবার বিক্রি হচ্ছে, তাহলে পরে একে আমরা সরাসরি রাহুটাকেও বাদ দিই। কিন্তু যখনই হচ্ছে কি চটপটা খাবার আসবে, তখন রাহু ছাড়া চটপটা খাবার তৈরি হবে। এরপরে বলছে যারা সোশ্যাল মিডিয়ায় ফুড রিলেটেড ভিডিও বানায় মানে ফুড ব্লগার, এদের জন্য সেকেন্ড হাউসের সঙ্গে রাহুর কানেকশন, এটা থাকা জরুরি। সেকেন্ড হাউসের সঙ্গে রাহুর কানেকশন আর একাদশ ভাবের সঙ্গে শুক্রের কানেকশন, তাতে এই মানুষটা ফুড ব্লগিং করতে পারে। এই মানুষটাকে খাদ্য সম্পর্কে একটু বোঝনদার হলে ভালো। কিন্তু এখন যারা ফুড ব্লগিং করছে ওরা শুধু অনেক খেতে ভালোবাসে, যায় গিয়ে ফুড ব্লগিং এর নাম করে খায়। অনেক দোকান তো আবার লিখেই দিচ্ছে যে ফুড ব্লগাররা অ্যালাউড নয়। যাই হোক না কেন, তো ফুড ব্লগারদের জন্য আমাদের রাজুদা মোটামুটি সেলিব্রিটি হয়ে গেছে। তথ্য পরিষ্কার হলো। হ্যাঁ স্যার, রাজুদার চারটাও জোগাড় করবো। রাজুদার চার্ট নয়, রাজুদার হাতের ছবি জোগাড় করে নিতে তাই অ্যাভেলেবল। তবে এই এই যে ব্যাপারটা, এটা হচ্ছে কিছুদিনের জন্য থাকবে, তারপরে রাজুদা ভ্যানিশ। এটা একদম 100% ভ্যানিশ। কারণ হচ্ছে কি লোকটাকে দেখলে পরেই দেখতে পাওয়া যাবে যে লোক পুরোপুরি শনি আর রাহু প্রভাবিত। তো ওর এই যে শনি রাহু প্রভাবিত মানুষ হওয়ার জন্য রাহু ওকে একটা আপলিফটমেন্ট দিয়েছে। এবং যেহেতু ব্লগিং এর থ্রুতে ও উঠেছে বা ও নিজেও এখন ব্লগিং করছে, তো এটা ওকে রাহু দিয়েছে। এবার রাহু যেই মাত্র ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, রাহু যেই মুহূর্তে রাহুর কার্যকারিতা কমে যাবে, তখনই ও হচ্ছে গিয়ে ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে যাবে মানে ও আর কি, যে কে সেই অবস্থা, ওই চারটে পরোটা, পেলের সাইজের এক কুচি পেঁয়াজ, এই সমস্ত আর বলে কাজ হবে। মানে স্যার সাডেন জ্ঞান রাহু দিচ্ছে। সাডেন গেইনটা ওকে রাহু দিয়েছে। আর ওর যে শরীর টরীর গুলো দেখলে পরেই বোঝা যায় যে ও স্যাটার্নিয়ান নেটিভ। তো কিছুদিন চলবে, তারপরে হাওয়া। আচ্ছা, তাহলে আমাদের এই সমস্ত ডিসকাশন কমপ্লিট হলো।
এবার আমরা চলে আসবো এডুকেশন রিলেটেড পড়াশোনায়। আপনারা এডুকেশন নিয়ে আমি আজকে শুরু করতে যাচ্ছি। তো তার আগে এটা বলবো যে আমাদের এই বর্তমানে এডুকেশনের এত এত ভ্যারাইটি। তো সেই ভ্যারাইটি বা এত স্ট্রিম যে আমাদেরকে আইডেন্টিফাই করা বেজায় মুশকিল। আগে ছিল সায়েন্স কমার্স আর্টস, এইগুলোই পড়তো মানুষ, তারপর আর কিছু ছিল না। তারপরে এলো ইঞ্জিনিয়ার, ডাক্তার, সাধারণ মানুষের চাহিদার মধ্যে চলে এলো। তারপরে এলো এমবিএ। এখন এই এমবিএ এর মধ্যে অনেক রকম ভাগ। তারপরে লাইব্রেরি সায়েন্স, এই সায়েন্স ওই সায়েন্স, ডেটা সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই সম্ভবত কয়েকশো স্ট্রিম আছে। তো এই এত স্ট্রিম, এত ভাগ, এত বিভাজন, এগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। আমাদের আইডেন্টিফাই করার যেটা বেসিক বেস, আমাদের আইডেন্টিফাই করার যেটা বেস, বেসটা হচ্ছে লজিক্যাল বেস। এবং এখানে আমরা মেমোরি, মেধা, এই স্মৃতি, এগুলোকে হচ্ছে গিয়ে প্রাধান্য দেব, এবং তার উপরে ভিত্তি করে মানুষটা কি হতে পারে সেটা খুঁজে বার করবার চেষ্টা করব। তাহলে আমাদের ভাবগুলোকে একটুখানি আমরা বলে দিই। প্রথম যে ভাবটা আমাদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লগ্ন ভাব। লগ্ন থেকে আমরা দেখব মানুষটার পরিশ্রম করবার ক্ষমতা, তার মেরিট, মেধা, কতটা পড়াশোনা বুঝতে পারে, তার পড়াশুনো করবার জন্য যোগ্য আধার রয়েছে কিনা। মূল চার্ট যদি খুব দুর্বল হয়, তাহলে পরীক্ষা দিতে গিয়েও মুশকিলে পড়ে যাচ্ছে, পরীক্ষা দিতে গিয়ে দুর্বল হয়ে যাচ্ছে, শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে রেজাল্ট ক্রমাগত ডিস্টার্ব হচ্ছে, ড্যামেজ হচ্ছে, এটা আমরা দেখতে পাবো। আর লগ্ন হচ্ছে আধার, মানুষটা কতটা অ্যাচিভ করতে পারবে, মানুষটার দ্বারা কতটা কি হতে পারে। তো এই বিষয়গুলো আমরা একটুখানি দেখে নেব। নাম্বার ওয়ান, শিক্ষার ক্ষেত্রে তাহলে প্রথম ভাবটা কি হলো? প্রথম দেখতে হবে লগ্ন ভাব। তাহলে লগ্ন ভাব দেখবার পরে তোমাদেরকে দেখতে হবে মানুষটার পড়াশুনো করবার আগ্রহ, মানুষটা পড়াশোনা করতে চাইছে কিনা। এই চাইছে কিনা, চাওয়া, এই বিষয়টা কানেক্টেড কার সঙ্গে? এই বিষয়টা কানেক্টেড 5 নম্বর ঘরের সঙ্গে। মানুষটা পড়তে চাইছে কিনা, মানুষটার মেধা আছে কিনা। তাহলে মেধা আমরা দেখব 1 আর 5, এই দুটো ঘরের মাধ্যমে। তাহলে লগ্ন হলো, পঞ্চম হলো, এই দুটো ঘর যদি ভালো হয়, তাহলে জাতক মেধাবী, তাহলে জাতক পড়তে চায় এবং পড়তে ভালোবাসে। তাহলে এই ব্যাপারটুকু আমরা মোটামুটি একটু বুঝতে পারলাম কিছুটা। এরপরে মেধার পরেই আমাদের যে বিষয়টিতে আসতে হবে, যেটা হলো ধৈর্য। ধৈর্য বিষয়টা আমরা দেখব 1 এবং 3 থেকে। 1 আর 3, লগ্ন এবং তৃতীয় ভাব। পরবর্তী যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে স্মৃতিশক্তি। স্মৃতিশক্তির ইন্ডিকেটর হচ্ছে দেবগুরু বৃহস্পতি। স্মৃতিশক্তি কে দেবে? দেবগুরু বৃহস্পতি, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই লগ্ন। দেবগুরু বৃহস্পতি, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই লগ্ন দেবে স্মৃতিশক্তি। এটা কিরকম স্মৃতিশক্তি? কঠিন স্মৃতিশক্তি, যেটা আমাদের পরীক্ষা পর্যন্ত চলবে, কিন্তু পরে আর মনে থাকে না। আজকে রাতে পরে কালকে আর মনে থাকে না। এই স্মৃতিশক্তি হচ্ছে চন্দ্র। এই স্মৃতিশক্তি দেবে চন্দ্র এবং বুধ। অর্থাৎ তাৎক্ষণিক স্মৃতিশক্তি এর কারক হচ্ছে চন্দ্র এবং বুধ। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই পর্যন্ত মোটামুটি পরিষ্কার। তাহলে আমরা কি পড়লাম? লগ্ন, পঞ্চম, তৃতীয়, আবার লগ্ন, তারপরে বৃহস্পতি, তারপরে বুধ এবং চন্দ্র। এইটুকু হলো। এইটুকু হওয়ার পরে মোটামুটি যখন পড়াশোনার জন্য প্রস্তুত। এবার একটু পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমটা করবে কোত্থেকে? 6 নম্বর ঘর থেকে। ধৈর্য এবং পরিশ্রম, এই দুটোর সঙ্গেই শনি কিন্তু কানেক্টেড। শনি কানেক্টেড আমাদের ধৈর্য
এবং পরিশ্রম, এই দুটো বিষয়ের সঙ্গেই। তাহলে এটা আমাদেরকে দেখে নিতে হবে তৃতীয় এবং ষষ্ঠ দেখবার সময়, যে আমরা শনিদেবের কাছ থেকে কতটা বলবত্তা পাচ্ছি। এই অবধি পরিষ্কার? বেশ, কোনো সমস্যা নেই। শনিদেবের কাছ থেকে আমরা বলবত্তা পেয়ে গেলাম। এবার হচ্ছে গিয়ে অঙ্কটা মাথায় ঢোকে কিনা, অর্থাৎ পেনিট্রেটিং পাওয়ার ব্রেনে আছে কিনা, বুদ্ধি এটা কতটা আছে। এইটা যদি ঠিকঠাক থাকে তাহলে বুদ্ধিটাও ঠিকঠাক থাকবে। বুদ্ধির পরে আসবে পারফেকশন। পারফেকশন দেখবার জন্য আমরা সূর্যকে দেখি। রবি যদি বলবান থাকে তাহলে জাতকের, সরি ভুল বললাম, শুক্রকে দেখবো। শুক্র যদি বলবান থাকে সেই ক্ষেত্রে পারফেকশন, এবং যে লোকটা পরীক্ষার খাতা দেখছে তার মন মতো উত্তর দেওয়ার টেন্ডেন্সি, সেটা বাড়তে দেখতে পাবে। অর্থাৎ কি লিখছে আর কি পড়ছে, এইটা হচ্ছে গিয়ে মানুষটা দেখলে পরেই বুঝতে পারবে। তাহলে এই পর্যন্ত মোটামুটি আমরা বুঝে গেলাম। এইটুকু হচ্ছে গিয়ে আমাদের এডুকেশনের বেসিক। এরপর আমরা এডুকেশনের ভাগে ঢুকি। তাহলে আমাকে বলুন এই পর্যন্ত কোন রকম প্রবলেম হলো কিনা। কারোর কোনো সমস্যা হয়নি? কারণ মৌনম সম্মতি লক্ষণ। তাহলে এবার আমরা চলে আসব এডুকেশন স্তরে। কিন্তু চারটে না, স্তর হচ্ছে পাঁচটা। প্রথম স্তরটা হচ্ছে একদম বেসিক এডুকেশন, দেখবো আর শিখবো। এইটা কালো, এটা নীল, এটা হলুদ, এটা সবুজ, এটা বেগুনি, এটা বড়, এটা ছোট, এই শব্দটার নাম ছোট, এই শব্দটার নাম লম্বা, এই শব্দটার নাম বেটে। বেটে বলতে এটা বোঝায়। এই জিনিসগুলো আমরা বুঝবো 2 নম্বর ঘর থেকে। 2 নম্বর ঘর হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, এবং পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা বুঝবো যে এই বিষয় প্রকৃতি আমাদেরকে কি শেখাতে চাইছে। তাহলে বুঝে গেলাম পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে। তাহলে একদম ঘর থেকে যে শিক্ষা জাতক পাচ্ছে সেটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের শিক্ষা, সেটা 2 নম্বর ঘর থেকে বিচার। তাহলে 2 নম্বর ঘর থেকে আমরা একদম বেসিক এডুকেশন, প্রি প্রাইমারি এডুকেশন সেটাকে পেলাম। তাহলে হয়ে গেল আমাদের এই পার্টটা পরিষ্কার। এরপরে কি হবে? এরপরে আমাদের আসবে পরবর্তী পর্যায়ে। এই সময় দিদিমণিরা পড়াবে, এইটা মুখস্থ কর, আগে এইটা মুখস্থ কর। বাচ্চা কি করছে? মুখস্থ করছে আর লিখে দিচ্ছে। বাচ্চা মুখস্থ করছে আর লিখে দিচ্ছে। এবং এই এডুকেশনের সময় মা, স্নেহ, ভালোবাসা, পরিবেশ এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ মায়ের আদর পাচ্ছে কিনা, পরিবেশ কতটা ইম্পর্টেন্ট হচ্ছে, স্নেহ, ভালোবাসা, মমতা, এই বিষয়গুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এইখানে আমরা বুঝতে পারলাম যে এইখানে যে ভাবটা অ্যাক্টিভ হবে এটা হচ্ছে চতুর্থ ভাব, এবং চতুর্থ ভাবের মাধ্যমেই আমরা এই মধ্যস্তরীয় বিদ্যাকে বুঝতে পারব। মানে এই পর্যন্ত আমাদের বুঝতে পারলাম। মানে প্রথমে দ্বিতীয় ভাব, নিম্নস্তরীয় শিক্ষা বা একদম প্রিলিমিনারি লেভেলের, প্রি প্রাইমারি, যেটাকে বলে মন্টেসরি, সেটা সেইটা আমাদের কত নম্বর? সেটা আমাদের হচ্ছে 2 নম্বর। তারপরে মধ্যস্তরীয় বিদ্যা, সেটা 2 নম্বর। মানে প্রাইমারি স্কুল থেকে শুরু হলো, প্রাইমারি স্কুল কিংবা এখানে ওই মায়েদের স্নেহ কাজ করবে, এখানে মায়ের কোলে বসে বাচ্চা পড়বে। মানে ওই ওই চাঁদ মামা চি দিয়ে যা বল, চাঁদ মামা শিখে দিল। তো এই যে এডুকেশন, এটা হচ্ছে চতুর্থ ভাবের এডুকেশন। এখানে বাড়ির একটা ভ্যালু থাকে, এনভায়রনমেন্ট, পরিবার, এদের প্রত্যেকের একটা ভ্যালু থাকে। এই অবস্থায় বাচ্চাকে সবাই একটু একটু পড়িয়ে দিতে চায়, পড়িয়ে দিতে পারে।
সে বাবা মা কাকা জ্যাঠা জেঠি যেই হোক না কেন কিছুটা পড়িয়ে দেবে। এটা আমরা বুঝে গেলাম, এইটুকু আমাদের মোটামুটি পরিষ্কার হলো। এরপরে তখন বয়স হচ্ছে গিয়ে টিনেজ, এই বয়সে এসে হরমোন কাজ করতে শুরু করলো। এই বয়সে এসে তার মধ্যে একটু বহির্মুখী মানসিকতা সেটা বাড়তে শুরু করলো। এবার কিন্তু সে হচ্ছে গিয়ে আহ বাহ্যিক বিভিন্ন প্রভাবকের প্রতি অ্যাট্রাকশন ফিল করতে শুরু করেছে। বাহ্যিক প্রভাবক মানে একটা বয়ফ্রেন্ড চাই, একটা গার্লফ্রেন্ড চাই, একা একা তো আর থাকা যাচ্ছে না, একটা সঙ্গী বা সাথী কিছু একটা চাই। এইরকম একটা রিকোয়ারমেন্ট বা ডিমান্ড সেই মানুষটার মধ্যে তৈরি হয়ে গেল, যে এবার একটা সাথী চাই, নাহলে আমি একটু সাথী হারা হই। মানে এই যে সাথী হারা হয়ে যাওয়ার সিচুয়েশন, এটা এখান থেকে নিজেকে মুক্ত করার জন্য সাথী খুঁজে বার করতে হবে। মানে সাথী খুঁজে বার করবে কি করে? জন্য একটু একটু নিজের জায়গা পরিসর সেটাকে বিস্তৃত করবার চেষ্টা করবে। তো এই লেভেলের যে এডুকেশন, সেই এডুকেশনটাকে কন্ট্রোল করবে পঞ্চম ভাব। এই সময় বাচ্চার ক্রিয়েটিভিটি বাড়বে, এই সময় আর মুখস্থ করছে না, এবার একটু বোঝা ব্যাপারটাকেও বাচ্চা গুরুত্ব দিতে শুরু করছে। যে আগে শুধুমাত্র মুখস্থ করতো, এখন একটু একটু বোঝার চেষ্টা সেটা করতে শুরু করেছে। এবার একটু বুঝতে হবে, না বুঝে আর লিখবো না, এবার একটু বুঝে তারপরে লিখবো। এই সময় পাটিগণিত বীজগণিত এই সমস্ত আসবে। তাহলে এবার বুঝটা কতটা স্ট্রং আছে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। অবশ্যই দেখতে হবে যে জাতকের বুধ কতটা বলবান বা বুধের কতটা রেজাল্ট জাতক আছে। এই বয়সে এসে পারফেকশন আসবে। এই বয়সে পারফেকশন দেবে কে? শুক্র। তাহলে শুক্রের ক্ষমতা এটাও দেখতে হবে। এখানে ক্রিয়েটিভিটি আসবে। এই সময় বাচ্চা একটু খেলাধুলা করবে, কোনো কোনো বাচ্চা খেলাধুলা শিখতেও যাবে। আবার কোনো কোনো মানুষ কি করবে, তারা হচ্ছে গিয়ে গিটার, ডান্স, আর্ট, মিউজিক এগুলো শিখবে। এই যে ক্রিয়েটিভ এডুকেশন, এই এডুকেশনটা ডিরেক্টলি কার সঙ্গে সম্পর্কযুক্ত? সরাসরি ক্রিয়েটিভ এডুকেশন সম্পর্কযুক্ত শুক্রের সাথে। তাহলে পঞ্চম ভাব বৃহস্পতি স্মৃতি, বুধ মেধা, শুক্র পারফেকশন। শুক্র সাকসেসও দেবে, 11 নম্বর ঘরও সাকসেস দেবে। এই জায়গাগুলো থেকে আমরা বিচার করব যে এই গ্রহ মানে ভাবেরা কোনোভাবে পীড়িত হয়ে গেছে কিনা। আমরা কম্বিনেশনে পরে ঢুকবো, এখনই আমরা কম্বিনেশনের মধ্যে যাব না, কম্বিনেশনে আমরা পরে আসছি। তো তাহলে বুধ শুক্র বৃহস্পতি পঞ্চম ভাব, এদেরকে আমরা পেলাম। তো রবিকেও টুকটাক দেখতে পারি, কারণ রবিও কিন্তু মেধাকেই ইন্ডিকেট করে। তারপরে আমরা কাকে দেখব? তারপরে আমরা দেখব উচ্চ বিদ্যার দিকে গিয়েছি। এবার এই উচ্চ বিদ্যা যখন আসছে, তখন এর ইন্ট্রিনসিক কোয়ালিটি, এর ভিতরে কি আছে, কতটা মেটেরিয়াল রয়েছে, সেই ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ হবে। এবং এই যে পর্যায়ে, এই যে লেভেলে আমরা আসবো, অর্থাৎ উচ্চ বিদ্যার জায়গাটাতে, তখন কিন্তু 9 নম্বর ঘর বৃহস্পতি এবং রবি এরা কি হয়? এখানেও যে পারফেকশন দরকার, সেই পারফেকশন দেবে শুক্র। তাহলে নবম ভাবের বিদ্যা, উচ্চ বিদ্যা, মাস্টার ডিগ্রি, সেখানে যখন আমরা রয়েছি, তখন আমাদের সাপোর্ট ব্যাকআপ এগুলো আমরা পাবো কার থেকে? বৃহস্পতি রবি এবং 9 নম্বর ঘর। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম। এর পরেও একটা বিদ্যা আছে। এই 9 নম্বর ঘর কিন্তু পিএইচডিও করিয়ে দেবে, যদি সেই পিএইচডিটা গতানুগতিক হয়। অর্থাৎ এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টের মধ্যে ক্রিয়েটিভিটি অতটাও নেই। তাহলে যে সাবজেক্টের মধ্যে ক্রিয়েটিভিটি অতটাও নেই, সেই সাবজেক্টের ক্ষেত্রে আমরা উম, বলতে পারি যে সেটাকে নবম ভাব, পিএইচডি করবে, পোস্টডক করবে, সব করবে। কিন্তু যদি ইনোভেটিভ হয় ব্যাপারটা, যেমন কেউ একজন ক্যান্সারের রোগ ওষুধ আবিষ্কার করতে চাইছে, দিন রাত খেটে ক্যান্সারের ওষুধ বার করে ফেলবে, তবে এখানে ইনোভেটিভ ব্যাপারটা কাজ করছে। যদি এরকম ইনোভেটিভ ব্যাপার নিয়ে কেউ কাজ করেন,
সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের 8 নম্বর, 5 নম্বর ঘর কানেক্টেড হবে। অনেক সময় জ্যোতিষরা বলে থাকেন যে 5 নম্বর ঘর হচ্ছে পিএইচডি, 8 নম্বর ঘর হচ্ছে পিএইচডি। নবম ভাবে সেই লেভেলের ক্রিয়েটিভিটি নেই যেটা 5 আর 8-এ আছে। আপনারা মনে করে খেয়াল করে দেখবেন যে আমাদের নবম ঘর, সেখান থেকে কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি না। কিন্তু আমাদের 5 নম্বর ঘর হচ্ছে মেন্টাল ক্রিয়েটিভিটি, আর মনে মনে আমরা বাসনা প্রকাশ করি। আর আমাদের অষ্টম ঘর হচ্ছে ফিজিক্যাল ক্রিয়েটিভিটি, আমাদের সন্তানের জন্ম দিই অষ্টম ভাবের মাধ্যমে। 8 নম্বর ঘরের মাধ্যমে আমরা সন্তানের জন্ম দিই। তাহলে অষ্টম ঘর, এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ক্রিয়েটিভিটি। তাহলে এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে পিএইচডি পর্যন্ত আমরা মোটামুটি করে ফেললাম। এবার হচ্ছে গিয়ে শিক্ষা ক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে কিছুটা উন্নততর সিচুয়েশন হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে বাধা হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে দশা হতে পারে, যে দশাগুলো আমাদের জন্য ফেভারেবল হতে পারে। তো আমার আজকে সূত্রের মধ্যে যাওয়ার বিরাট ইচ্ছে নেই। তো একটু পরে আমি কারো কথাগুলো করাতে শুরু করব। তো তার মধ্যে আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্নগুলো একটুখানি বলুন। স্যার, আহ, একটা প্রশ্ন করব। হ্যাঁ, নিশ্চয়ই। আহ, স্যার, আমরা যখন এডুকেশন কারুর দেখব, তখন ধরুন আমাদের কাছে তো বিভিন্ন ধরনের মানুষজন আসবেন। তো সেই ক্ষেত্রে তার পরিবেশ বা ধরুন তার শিক্ষক বা মেন্টর, এগুলোর কি কোনো এফেক্ট আছে? এগুলো কি দেখার দরকার আছে? মানে ভীষণ ভীষণ ভাবে, মানে এই ব্যাপারটা ভীষণ ভাবে রয়েছে, এবং এটা দেখতে হবে। দেখে আর কি, এটা কিন্তু পরিবেশ ছাড়া আমাদের ফোর্থ হাউসকে বলা হচ্ছে হাউস অফ এনভায়রনমেন্ট। আবার এই ফোর্থ হাউসকে আমরা বলছি হাউস অফ স্টেবিলিটি। তাহলে যখন আমরা ফোর্থ হাউস নিয়ে ডিসকাস করব বা ফোর্থ হাউস নিয়ে যখন আমরা চর্চা করব, তখন আমাদের অবশ্যই দেখতে হবে যে এই মানুষটা, বা আমরা যখন এডুকেশন দেখবো মানুষটা স্টেবল কি, সেইটা দেখবার পরেই আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এই লোকটার আলটিমেটলি কি হতে পারে। মানে বোঝাতে পারলাম? ফোর্থ হাউস যদি স্টেবল না হয়, তাহলে কনসেন্ট্রেট করতে পারবে না। ধরুন আমি পড়ছি, এবার আমার এনভায়রনমেন্ট কি বলছে, মাইক বাজাচ্ছে, মাইকটা আমার এনভায়রনমেন্ট, ফোর্থ হাউস আজকে ডিস্টার্ব আছে। একটুখানি বলি কি করে বুঝবো ফোর্থ হাউসে ডিস্টার্ব আছে। ধরুন আজকে আমি পড়তে বসেছি, পড়তে বসতে বসতে আমি দেখলাম ফোর্থ হাউসের ওপর থেকে আহ কোনো একটা প্ল্যানেটারি মুভমেন্ট ঘটছে, এটা আমার জন্য পজিটিভ নেই। কারণ এখন এই লোকটার যদি আমি চার্ট দেখি, আমি একটা চার্টকে শেয়ার করছি, সেকেন্ড, একটি সেকেন্ড। ধরো আমি একটা চার্টকে শেয়ার করলাম, দেখা যাচ্ছে চার্ট প্লাস। এত ঘিজিবিজিকে বাদ দিয়ে আমরা একটু এটাকে অফ করে দিই। ভিউ শেয়ারে গিয়ে, তাহলে এইটা হচ্ছে আমাদের চার্ট চলে এলো, আমরা চার্ট দেখতে পাচ্ছি। এবং এই চার্টটা রইলো, আমাদের দেখতে পাচ্ছি আমরা যে এর যেটা ফোর্থ হাউস সেখানে কেতু রয়েছে, তারপরে এর যে এনভায়রনমেন্ট সেটা সাপোর্টিভ নয়। এইটা হচ্ছে আমাদের প্রথম কথা। এই লোকটার লগ্ন হচ্ছে রেবতী নক্ষত্র, মানে হচ্ছে 27 নম্বর নক্ষত্র, এটাকে একটু লিখে রাখি। তাহলে 27 নম্বর নক্ষত্রের লগ্নটা রয়েছে, এবং এর কেতু এটা রয়েছে 19 ডিগ্রি 25 মিনিটে, মানে 6 নম্বর নক্ষত্রে। আর চাঁদ যিনি রয়েছেন, চাঁদ 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 তিনি রয়েছেন 7 নম্বর নক্ষত্রে। তার মানে হচ্ছে গিয়ে
চন্দ্র সাপেক্ষে কেতুটা পরম মিত্র বা অতি মিত্র নক্ষত্রে রয়েছে। তাই এই ক্ষেত্রে আমাদের বিরাট দুশ্চিন্তার এই মুহূর্তে এনাকে নিয়ে কিছু নেই, যে আমরা খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বো, সেটা কিন্তু আমরা এই ভদ্রলোকের কুণ্ডলী দেখে হব না বা হবনি। স্যার। তাহলে এক মিনিট, তাহলে এই কেতু একে কি দিতে পারে? এই কেতু একে অভিজ্ঞতা দিতে পারে। তাহলে কিরকম কি হবে? এই কেতুটা কি করবে, পড়ছে, ইতিহাস করছে, পড়তে পড়তে ভাবছে কালকে ম্যাচ খেলতে গিয়ে একটু আহ বাবরের মতন, বাবর যেরকম কামান দেখেছিল, কেমন যেন ওইভাবে বলটা আসবে, বাবরের কামানের গোলা মাথার মধ্যে বলের চিন্তা ভাবছে। তো এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে দেবে, কন্ট্রোল করা যাবে, কারণ কেতু পরম মিত্র নক্ষত্রে রয়েছে। যদি এরকম না থাকতো তাহলে কন্ট্রোল করা যেত না। এবার আমরা ধরছি এই কেতু চতুর্থ ভাবে রয়েছে, তার উপর থেকে একটা নেগেটিভ প্ল্যানেটের প্যাসেজ হচ্ছে। যেমন এখন আমি দেখতে পাচ্ছি এখান থেকে মঙ্গলের প্যাসেজ হচ্ছে, এইটা হচ্ছে আমার ট্রানজিট। আমি দেখতে পাচ্ছি এখানে মঙ্গলের ট্রানজিট হচ্ছে। তো মঙ্গলের ট্রানজিট যখন হচ্ছে, মঙ্গল আমার ট্রানজিটে কত ডিগ্রিতে রয়েছে সেটা আমি একটু দেখে নেব। মঙ্গল এই মুহূর্তে রয়েছে, একটা সেকেন্ড, 25 ডিগ্রিতে। এই মুহূর্তে রেট্রোগ্রেড মঙ্গল 25 ডিগ্রিতে রয়েছে। তাহলে আমি বার করি, এই মঙ্গলটা অবস্থান করে রয়েছে, এই কেতুটা রয়েছে 19 ডিগ্রিতে। তাহলে যখন এই মঙ্গল এই দিকে যাবে, তখন মঙ্গলের কারণে বা মঙ্গলের দ্বারা এনার্জাইজড হয়ে কেতু ডিস্টারবেন্সটা ক্রিয়েট করবে। ব্যাপারটা কিরকম হবে? কেতু ডিস্টারবেন্স ক্রিয়েট করা মানে হচ্ছে গিয়ে কিছু কনফিউশন ক্রিয়েট করা, আর মঙ্গলের দ্বারা ডিস্টারবেন্স সৃষ্টি হবে। তারপর এটা কি হতে পারে? এটা যদি এই মানুষটার এখন এডুকেশনের একটা টাইম চলে, যদিও এর এখন বয়স হচ্ছে 91-তে জন্ম, 33 বছর, ধরেই নিচ্ছি আমরা এখন এডুকেশনে চলছে না, তাহলে যখন কেতু এবং মঙ্গল কাছাকাছি আসবে, তখন হচ্ছে গিয়ে পড়বো কি পড়বো না, এইরকম একটা কনফিউশন কাজ করবে। এবং এই পড়বো কি পড়বো না কনফিউশনটা তৈরি করবে কি? মঙ্গল। মঙ্গল এখানে পিতা হতে পারে, অন্য পিতা হতে পারে, কারণ হচ্ছে কি মঙ্গল নবমপতি। মঙ্গল এখানে আত্মীয় পরিজন কুটুম্ব হতে পারে, কারণ মঙ্গল দ্বিতীয় পতি। মঙ্গল কি হতে পারে? মঙ্গল হতে পারে কিছু অকওয়ার্ড সিচুয়েশন, কোনো একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে, পরীক্ষা দিতে গিয়ে বাইক থেকে পড়ে গেছে, তারপরে বলছে আমি আর পরীক্ষা দেবো না, আমি পড়ে গেছি বাইক থেকে বাবা, আমি আর পরীক্ষা টরীক্ষার মধ্যে নেই। এবং এখানে একটা কনফিউশন, এর পরে কি হলো, সে এমন একটা কোর্সে গিয়ে ভর্তি হলো, সেই কোর্সটা তার জন্য খুব একটা সুটেবল নয়। এইরকম আর কি ব্যাপারটা। এবার হচ্ছে গিয়ে চন্দ্র, এই লোকটার 5 নম্বর ঘরে চন্দ্র রয়েছে। চন্দ্র ইন্ডিকেট করবে, চন্দ্র ক্ষেত্রে একাগ্রতা বিষয়টাকে ইন্ডিকেট করে, যে এক মনে মানুষটা পড়তে পারছে কিনা। যখন যখন চন্দ্র পীড়িত হবে, ও মানুষটাও তখন তখন পীড়িত হবে। যখন যখন চন্দ্রের উপরে ডিস্টারবেন্সেস কাজ করবে, মানুষটাও তখন তখন ডিস্টার্ব হবে, ভীষণ ভীষণ ভাবে ডিস্টার্ব হবে। চন্দ্রের উপর থেকে যখনই কোনো নেগেটিভ প্ল্যানেট পাস করবে, এই মানুষটার জীবনে সমস্যা আসবে। এবার চন্দ্র যত বলবান হয়, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, কর্কটের চন্দ্র সে কিন্তু বিরাট বলবান নয়, এই চন্দ্র অনেক ইমোশনাল। কিন্তু এটা যদি সিংহের চন্দ্র হয়, এটা যদি বৃষর চন্দ্র হয়, মেষের চন্দ্র, ধনুর চন্দ্র, কিংবা ইনফ্যাক্ট তুলার চন্দ্র অনেক বেশি বলবান। কিন্তু কর্কটের চন্দ্র সে কিন্তু ভীষণ ইমোশনাল, সেন্টিমেন্টাল চন্দ্র। যাই হোক, মৈত্রী ম্যাডাম মোটামুটি পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেবেশ কি বলছিলেন এবার বলুন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে কেতু এখানে 6 নম্বর নক্ষত্রে আছে। তার নক্ষত্র অধিপতি উচ্চ স্থানে দশম ভাবে অবস্থান করছে। কিন্তু এর যে লগ্নের
নক্ষত্র অধিপতি বুধ এবং চতুর্থ ভাবের অধিপতি বুধ যে পড়াশোনার কি দেখছে, সে তো অষ্টম ভাবে অবস্থান করছে। তাহলে তার বুধের যে ক্যাপাসিটি কমলো। কিন্তু এখানে কেতুর আম, নক্ষত্র অধিপতি রাহু সে উপচয়ে বসে আছে, তাহলে এই যে একদিকে মাইনাস একদিকে কন্ট্রাস্ট প্লাস, উপচয়ের। এরকম হচ্ছে। এবার এই ক্ষেত্রে সবাই তো সমভাবে অ্যাক্টিভ নয়। এখানে মোস্ট অ্যাক্টিভেটেড প্ল্যানেট হচ্ছে কি কেতু আর বুধ। বুধ ভাবের অধিপতি, আর কেতু হচ্ছে ভাবস্থ ভাব। তাহলে কেতুও এখানে নেগেটিভ, বুধও এখানে নেগেটিভ। এটুকু পরিষ্কার। হ্যাঁ স্যার। এরপরে হচ্ছে গিয়ে নক্ষত্র অধিপতিতে আমরা আসবো। কেতুর নক্ষত্র অধিপতি সে হচ্ছে রাহু। রাহু বসে আছে 10th হাউসে। 10th হাউসে রাহু ইটসেলফ পড়াশোনার ক্ষেত্রে সমস্যা দেবে। ধরো নিজেই পড়াশোনার ক্ষেত্রে ড্যামেজ করার চেষ্টা করে। 10th হাউস মানে হচ্ছে কি আমার মধ্য গগন। তোমার মাথাটার উপরে যদি রাহু বসে থাকে, এ তো আমাকে অটোমেটিক্যালি ডিস্টার্ব করবে। গোচর স্থানে থেকেও এই রাহু আলটিমেটলি কিচ্ছু ডেভেলপমেন্ট দেবে না। চতুর্থে কেতু এবং দশমে রাহু অন্য কোনো খুব স্ট্রং যোগ না থাকলে একে জীবনে দাঁড়াতে প্রচুর প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এমন কিছু যোগ থাকতে হবে যে যোগ একে একটা হিউজ সাপোর্ট দিতে পারে, একটা বেনিফিশিয়াল সাপোর্ট দিতে পারে। হলেই একমাত্র এই মানুষটা ডেভেলপ করতে পারবে। আদারওয়াইজ কিন্তু ডেভেলপমেন্টের কোনো জায়গা নেই। পড়াশোনার ক্ষেত্রে ও ঝাড় খাবে, কেউ আটকাতে পারবে না। এবার এইটাই যদি বৃহস্পতি হয়ে উপচার স্থানে অবস্থান করতো, তাহলে এটা পজিটিভ হতো। যেমন এই মানুষটার ক্ষেত্রে বৃহস্পতি লগ্নপতি, তিনি কি হয়েছেন, তিনি ষষ্ঠে গেছেন এবং তার সঙ্গে যুক্ত হয়েছে শুক্র। তাহলে এই মানুষটার যে আধার, আধারটাই নষ্ট হয়ে বসে আছে। আধার তো আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, এবং আধার যদি ঠিকঠাক না থাকে সেই ক্ষেত্রে আমাদের রেজাল্টও খারাপ। এবং এর যে আধার, বৃহস্পতি ষষ্ঠে গিয়ে তো ড্যামেজ হয়েইছে। সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতির সঙ্গে শুক্রের যোগ হচ্ছে, তাই আরো ড্যামেজ হয়েছে। বোঝা গেল? এই জায়গাটাতে হ্যাঁ আমাদের স্যার। না থিওরি গুলো খুব এফেক্টিভ হবে না। সেটা আমাদের একটু প্র্যাকটিক্যাল নলেজে ব্যাপারটাকে বুঝতে হবে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? স্যার, জিজ্ঞেস করব? হুম। এই যে ষষ্ঠ ভাবে বৃহস্পতি শুক্র, এইটা একটু ঠিক বুঝতে পারলাম না, দেবগুরু বৃহস্পতিটা আরেকবার বলবেন? হুম। লগ্নপতি ষষ্ঠ ভাবে চলে গেছে। সরি। লগ্নপতিটা ষষ্ঠে চলে গেছে। ষষ্ঠ মানেই একটা দুর্বল জায়গা। লগ্নের স্ট্রেংথ কমেছে। বৃহস্পতি এখানে শুক্র যুক্ত হয়েছে, শুক্রের সঙ্গে যুক্ত হওয়ার কারণেও বৃহস্পতির স্ট্রেংথ কমেছে। বৃহস্পতি শুক্র যোগ কিন্তু সব জায়গায় খারাপ নয়, কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে শুক্র যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে কে, সে হচ্ছে তৃতীয়পতি অষ্টমপতি। ফলে এইখানে শুক্র এবং বৃহস্পতি খুব একটা সুবিধাজনক হতে পারে না। বুঝা গেল? হ্যাঁ স্যার। আর কারোর কোনো প্রশ্ন? স্যার এখানে বিপরীত রাজ্য কোনো কাজ করবে? বিপরীত রাজযোগটা কাজ করবে, কিন্তু এই বিপরীত রাজযোগটা এডুকেশনের ক্ষেত্রে খুব ব্যাপক হারে কাজ করতে পারছে না। এই বিপরীত রাজযোগটা কোথায় কাজ করবে? এই বিপরীত রাজযোগটা একে পরিশ্রম করাবে, পরিশ্রমের সাকসেস এনে দেবে। কাজকর্মের ক্ষেত্রে কিছু শত্রুতা দেবে, এই শত্রুদের সঙ্গে কম্পিটিশনের ডেভেলপমেন্ট হবে। এর সাবকনশিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করবে। মনের মধ্যে কিছু চাপা ক্রোধ ক্ষোভ সেগুলোকে তৈরি করবে। পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। বিপরীত রাজযোগের এফেক্ট হচ্ছে নেগেটিভিটি, এবং সেই নেগেটিভিটিটাকে চেঞ্জ করতে গিয়ে পজিটিভ।
মানে বিপরীত রাজ্যটা কিরকম? ধরুন আমার একটা পেটটা ব্যথা ব্যথা করছে, এবার পেটের ডাক্তার দেখাতে গিয়ে দেখলাম পেট ব্যথাটা কমছে না। তখন ডাক্তার আলটিমেটলি বলে, আচ্ছা তুমি একটা ইউএসজি করে নাও, হোল অ্যাবডোমেন একটা ইউএসজি করে নাও। ইউএসজি করতে গিয়ে ধরা পড়লো যে লিভারে অলরেডি সিরোসিস ধরতে শুরু করেছে। তাহলে যদি পেট ব্যথাটা না হতো, তাহলে হচ্ছে গিয়ে ওইটা ধরা পড়তো না। এবার ট্রিটমেন্ট শুরু হলো, ভালো হলো। কিন্তু ওই যে পেট ব্যথাটা, তা হচ্ছে বিপরীত রাজ্য। আচ্ছা, আর কারণ কোনো প্রশ্ন? একটা কথা জিজ্ঞাসা করার ছিল। হুম। সেটা হচ্ছে যে আপনি তো চারটা সেট দেখেছেন, তো হুম। আপনি কনফার্ম করতে পারবেন এই ভদ্রলোকের বা এই জাতকের ফোর্থ হাউস, অরিজিনাল ফোর্থ হাউস যে ক্যান্সার, কর্কট রাশির এনার্জিটা পুরো যাচ্ছে এনার ফোর্থ হাউসে, মানে যেখানে কেতু বসে আছে। এনার চন্দ্র পুনর্বাসু নক্ষত্রে। তো এনাকে মানে যে কোনো পড়া বারবার মানে ফিরে দেখতে হবে, মানে বারবার পড়ে তবে মনে রাখতে পারবেন, নয়তো মনে রাখতে পারবেন না। হুম। এরা তো একে হবেই, তারপরেও মনে রাখতে পারবে কিনা সংশয় আছে, আর বারবার পড়বে কিনা সেটাও সংশয় আছে। কারণ হ্যাঁ, তার চন্দ্র। কারণ লগ্ন স্যার, লগ্ন স্পাইসেস স্যার। মানে আমি আবার অন্যভাবে একবার দেখছি যে লগ্ন স্পাইসেস, স্পাইসেস হচ্ছে স্যার মোক্ষ, যেখানে সমস্ত কিছু গিয়ে ডিজলভ হয়ে যায় মীন রাশিতে, মানে এন্ড পয়েন্ট। তো তার লর্ড বসে আছে সিক্স হাউসে, মানে পরিশ্রমটা করবেন না, উনি পরিশ্রম করবেন না। মানে একটা কিছু পেতে গেলে যে পরিশ্রম করার দরকার হয় সেই জায়গাটা ডিজলভ হয়। তার জন্য তো এখন প্রবলেম, ছোটবেলায় পড়াশোনা করলে ঠিকঠাক করে তাহলে তো এখন প্রবলেম হতো না। তবে পড়াশোনার ক্ষেত্রে ডিস্টারবেন্স আসবে। আর এইখানে একটা জিনিস আমরা দেখবো, এটা হচ্ছে চন্দ্র রয়েছে রাশি সন্ধিতে। রাশি সন্ধিতে স্থিত গ্রহ তারা কিন্তু বেশ পীড়িত হয়, মানে তাদের রাশি সন্ধিতে থাকা গ্রহরা তারা কিন্তু ভীষণভাবে দুর্বল হয়ে যায়। যাই হোক, আমরা মোটামুটি এই পার্টটা বুঝতে পারলাম। এবার তাহলে আমরা পড়াশোনার সময় কয়েকটা জিনিস আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সেটা হচ্ছে লগ্ন বা আধার কতটা হতে পারে, কতটা জমতে পারে। নাম্বার টু হচ্ছে মেধা। নাম্বার থ্রি হচ্ছে মেমোরি বা স্মৃতিশক্তি। নাম্বার ফোর হচ্ছে ধৈর্য, চেষ্টা, পরিশ্রম। তাহলে এই বিষয়গুলো মোটামুটি দেখে নিলে পরেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা একটু গ্রহদেরকে দেখবো। গ্রহদের মধ্যে রয়েছে বৃহস্পতি, বুধ, রবি এবং চন্দ্র, কিছুটা শুক্র। পরিশ্রম চেষ্টার জন্য আমরা শনিকেও দেখবো। প্রত্যেকেরই ইম্প্যাক্ট রয়েছে। খুব ভালো রেজাল্ট করাতে পারে রাহু, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। রাহু যদি ভালো রেজাল্ট করায়, চরম ভালো রেজাল্ট করিয়ে দিতে পারে। সমস্ত কিছু কমন এসছে কাগজের সঙ্গে, যা যা কাগজে করে নিয়ে গেছে এভরিথিং কমন এসছে। কাগজ খুলেছে আর পুরো লিখেছে, হেভি রেজাল্ট। তো এইরকম রেজাল্ট রাহু করিয়ে দিতে পারে। তবে কেতু কিন্তু সাধারণত এই ধরনের ভালো রেজাল্ট করায় না। কিন্তু যদি বিষয়টা হয় নিজের পেটের থেকে লিখতে হবে, মানে পড়েছি, পড়ে উপলব্ধি এসছে, এই উপলব্ধির বেসিসে তোমাকে একটা প্রেজেন্টেশন লিখতে হবে। এই প্রেজেন্টেশন কেতু লিখিয়ে দেবে, এবং সেই প্রেজেন্টেশন কিন্তু কেতু হচ্ছে গিয়ে পারফেক্ট হয়ে করে দেওয়ার চেষ্টা করবে। এবং একদম গুছিয়ে যখনই হচ্ছে গিয়ে একদম প্রেজেন্টেশনে আমরা যাব, সেই প্রেজেন্টেশনটা কেতু করে দেবে, যেটা ইন্টারনাল। তাহলে আমাকে একটা কিছু পড়লাম, পড়ে এবার নিজের ভাবটাকে লিখবো। এই নিজের মনের ভাবটাকে নিয়ে আসা, সেটা হচ্ছে গিয়ে কেতু করে দেবে। খুব গভীর অর্থবহ কোনো কবিতা যখন আমরা পড়ি, সেখানে কিন্তু কেতুর একটা ইম্প্যাক্ট থাকে। এবং কেতু কিন্তু সেই ধরনের এডুকেশনকে সাপোর্ট করে, যেখানে গভীর অন্তর্মনন এই বিষয়টা রয়েছে।
স্যার এই চার্টটা বানানোর সময় কোন অয়নাংশা নেওয়া হয়েছে, মানে এনসি লাহিড়ী না এনসি লাইনে, এনসি লাইনে। এনসি লাহিড়ী? স্যার একটা প্রশ্ন করা যাবে? হুম। এই ছেলেটি মানে অভিনয়ের দিকে কেরিয়ারের অবস্থা কিরকম? প্রফেশনে চলে এলাম আমরা। যাই হোক, তো প্রথমে আমরা দেখি 11th হাউসে শনি বসে রয়েছে। এই শনি হচ্ছে গিয়ে অভিনয়ের পরিপন্থী, দশমে রাহু, আর রাহুর দৃষ্টি হচ্ছে শুক্রের ওপরে। ফলে এই মানুষটা অভিনয় জগতে যেতে পারবে, স্লো সাকসেস। ভালো জায়গায় যাওয়ার জন্য একে প্রচুর পরিশ্রম করতে হবে। মোটামুটি 42 এর পরে যদি পসিবল হয় তাহলে এ ডেভেলপ করতে পারবে। কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে অভিনয় করতে গিয়ে একটু বয়স হলে পরে সে হারিয়ে যায়। আর অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অভিনয় করবার করতে করতে একটু বেশি বয়সে গিয়ে এস্টাবলিশ হতে পারে। তো এর ক্ষেত্রে এস্টাবলিশমেন্টটা হচ্ছে একটু বেশি বয়সে, এবং অভিনয়টা এর জন্য সঠিক পেশা হিসেবে বিবেচিত হবে। খুব স্ট্রাগল করতে হবে। আচ্ছা, আচ্ছা। ছেলেটির একটি সিনেমা রিলিজ হয়েছে, অ্যাকচুয়ালি ওই জন্য জিজ্ঞেস হ্যাঁ। করলাম। ছেলেটির একটি সিনেমা রিলিজ হয়েছে অলরেডি। আচ্ছা, মানে ভালো রোল, বড় সাইড রোল। রোল ছিল কিন্তু প্রশংসা পেয়েছে। অনিক দত্তের সিনেমা ছিল মোস্টলি। আচ্ছা আচ্ছা আর এডুকেশনের দিক থেকে ছেলেটি হচ্ছে বিটেক ইঞ্জিনিয়ার। আচ্ছা। কগনিজেন্টে চাকরি করতো, কিন্তু অ্যাট প্রেজেন্ট চাকরিটা নেই। আর পড়াশোনায় ভালো ছিল। খুবই ভালো ছিল, বরাবরই ভালো স্টুডেন্ট। তো এর হচ্ছে কি লেভেল যতটা, মানে যতটা কোয়ালিটি, সেটা এ কিন্তু অ্যাচিভ করতে পারিনি। এটা অ্যাচিভ করতে পারা উচিত ছিল, কিন্তু এই চার্টের এই গন্ডগোল গুলোর জন্য আলটিমেটলি সেটা করতে পারেনি। যাই হোক, তো আবার আমরা চলে আসি এডুকেশন পার্টে। আমাদের এডুকেশনের ক্ষেত্রে প্রত্যেকটা গ্রহের তো একটা করে কিছু প্রদান করবার ক্ষমতা রয়েছে। তো সেই গ্রহরা কি প্রদান করে তার একটা নোটস আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো, এবং সেটা আমি আপনাদেরকে পড়িও। আহ তো আমি একটুখানি ব্যাপারটা পড়িয়ে দিই আজকে, আর নোটসটা আমি গ্রুপে দিয়ে দিলে পরে আপনারা ওটা দেখে করে নিতে পারবেন। হ্যাঁ। হুম। হ্যালো স্যার। স্যার অনেক সময় হয় না যে মানে পরীক্ষার সময় দেখা যায় যে ইনটিউশন পাওয়ার কাজ করে, মানে মনে হয় যে এই কোশ্চেনটা আসতে পারে, তো দেখা যায় যে গিয়ে এসেও গেছে পরীক্ষায়, তো এটা কি চন্দ্রের কারণে হয়? এটা চন্দ্র, শুক্র এবং কেতু। যদি শুধু চন্দ্র থাকে তাহলে ইনটিউশন করবে, কিন্তু পরীক্ষার সময় ওটা আসবে না। যদি শুক্র থাকে তাহলে ইনটিউশন করবে, পরীক্ষার সময়ও আসবে, কিন্তু হচ্ছে গিয়ে খানিকটা খানিকটা এদিক ওদিক গন্ডগোল হয়ে যাবে। কিন্তু পারফেক্ট ইনটিউশন করতে গেলে চন্দ্র, শুক্র, কেতু। চন্দ্র কেতুও দিতে পারে, কিন্তু রেজাল্ট ভালো হবে না। বুঝতে পারছে প্রশ্ন কমন কিন্তু উত্তর কমন নয়। মানে ভেবেছে পড়বে, পড়ে এসছে, কিন্তু দিনের দিন আর সেটা লিখতে পারেনি। এটা হচ্ছে চন্দ্র কেতু। কিন্তু চন্দ্র, শুক্র, কেতু হলে পরে এটা ভেবেছে, ছোট কাগজে লিখেও নিয়ে আসছে এবং ওটাই পরীক্ষায় এসছে, উপরে বার করে পুরোটা লিখে দিচ্ছে। মোটামুটি পরিষ্কার হলো। স্যার, হ্যাঁ। স্যার একটা কথা বলবো। হুম। স্যার বলছে আগের যে চারটা ছিল সেখানে 6 লর্ড আর 8 লর্ডের মধ্যে পারস্পরিক ইন্টারচেঞ্জ হয়েছে, মানে শুক্র আর রবির মধ্যে। হুম। তো যেহেতু একজন বলছিল যে তার অনেক ভালো পড়াশোনা করেছে, উচ্চ পড়াশোনা করেছে, নাইন্থ যদি হায়ার এডুকেশন হয়, তার আগের 8 লর্ডটাকে সাপোর্ট দিয়ে গেছে, মানে ইন্টারচেঞ্জ হওয়ার জন্য। তো এইখানে হচ্ছে গিয়ে যেটা, সেটা হচ্ছে গিয়ে প্রথমেই বলি বৃহস্পতি শুক্র একটা কম্বিনেশন হয়েছে, এটা এডুকেশনে কিছুটা ব্যাকআপ দিচ্ছে। এবার এইখানে নবমপতি
সে হচ্ছে গিয়ে অষ্টমে গেছে। তো এইটা কখনোই ভালো কম্বিনেশন হয়নি, এবং তার জন্য এই লোকটা বিটেক অব্দি গিয়ে আটকেছে। এই লোকটা আরেকটু ডেভেলপ করতে পারতো, আরেকটু উন্নতি করতে পারতো, সেগুলো কোনোটাই হয়নি। এই ক্ষেত্রে এই শনি মঙ্গল এরা ইঞ্জিনিয়ারিং দিয়েছে, বৃহস্পতির আহ এই ঘরগুলোতে দৃষ্টি সেটা কিছুটা সাপোর্ট দিয়েছে। এই সমস্ত মিলে আর কি হয়েছে, মানে যোগগুলো যে খুব পজিটিভ তা হয়নি, কিন্তু আলটিমেটলি এডুকেশনটা হয়ে গেছে। এ কি প্রাইভেট কলেজে পড়েছিল না গভর্নমেন্ট কলেজে? প্রাইভেট কলেজ। তবে বুধ বৃহস্পতিতে এর আবার চাকরি পাওয়ার একটা চান্সেস তৈরি হবে। সেটা হচ্ছে ওই 25-এর এন্ডে 26-এর প্রথম দিকে এর একটা চাকরি পাওয়ার জায়গা তৈরি হবে। ও যদি চাকরি করতে চায় করতে পারে। আচ্ছা, রাশিকে। এবার আমরা একটু পড়াশোনা করি। তো আমাদের প্রথম থেকে আমরা নেব কাকে, বুধকে। তো চার্টে যখন, চার্টে না, নর্মাল ভাবে বুধ ম্যাথস হিসেব এই ব্যাপারটাকে ইন্ডিকেট করে। তাহলে গণিত, হিসেব শাস্ত্র, আর সাংবাদিকতা, জ্যোতিষ, এই বিষয়গুলোকে এবং এর সঙ্গে সঙ্গে পাবলিক রিলেশন, জার্নালিজম, এই ব্যাপারগুলোকে বুধ করাবার চেষ্টা করে। জার্নালিজম মানে যেটা হচ্ছে সাংবাদিকতা। তাহলে আর একবার বলি, অঙ্ক, হিসেব শাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি, কখনো কখনো এমবিএ এর দিকেও আমরা বুধের প্রভাব দেখতে পাই। সাংবাদিকতা, আহ জ্যোতিষ চর্চা, পাবলিক রিলেশনশিপ, এইগুলো বুধ কন্ট্রোল করে থাকে। বেসিক্যালি যেখানে অঙ্ক লাগবে সেখানে বুধের অ্যাটাচমেন্ট লাগবে। খুব রেয়ার কেসে আপনারা দেখতে পারবেন বুধ পীড়িত আছে অথচ অঙ্কে খুব ভালো, অবশ্যই হয়, হয় না বলবো না, বহু ক্ষেত্রেই হয়, কিন্তু কম হয়। এর সঙ্গে সঙ্গে বুধের কিছু ইন্ট্রিনসিক কোয়ালিটি আছে, বুধের কিছু আরোপিত বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে রয়েছে কি, রয়েছে মেধা, মানে মেরিট, রয়েছে উপস্থিত বুদ্ধি, অনুকরণ প্রিয়তা, রয়েছে ক্ষণস্থায়ী স্মৃতি, এবং চটপট শিখিয়ে নেওয়ার ক্ষমতা। আরেকবার বলি, চটপট শিখিয়ে নেওয়ার ক্ষমতা, ক্ষণস্থায়ী স্মৃতি, অনুকরণ প্রিয়তা, মেধা, এবং উপস্থিত বুদ্ধি। তাহলে এখান থেকে বুঝতে পারছেন যে বুধ কতটা ইম্পর্টেন্ট, এবং পড়াশুনো করার জন্য বুধকে ভালো হতেই হবে। বুধ ভালো ছাড়া পড়াশুনো ডিস্টার্ব হবে। এরপর আমরা চলে আসবো বৃহস্পতি। বৃহস্পতি কি দেবে? বৃহস্পতি যেটা দেবে সেটা হচ্ছে ভাষা, ইতিহাস, ধর্মজ্ঞান, নীতিশাস্ত্র, রোগ নির্ণয় শাস্ত্র, পুষ্টি, পুষ্টি মানে হচ্ছে নিউট্রিশন, পরিবেশ, পরিবেশবিদ্যা, সেটা বৃহস্পতির হাতে। তবে তার সঙ্গে সঙ্গে আমরা চন্দ্রকেও দেখব। অর্থাৎ যদি পঞ্চম ভাবে বৃহস্পতি চন্দ্র একত্রে অবস্থান করে যায়, তাহলে আমরা বলবো যে এই মানুষটার পরিবেশ সংক্রান্ত বিষয়ে পড়াশোনা হতে পারে। ধর্মজ্ঞান, নীতিশাস্ত্র, নীতিশাস্ত্র মানে হচ্ছে গিয়ে ওই কোড অফ কন্ডাক্টস, এরকম টাইপের যদি কোনো কিছু থাকে যে ব্যবহার কিভাবে করছি, আহ, যেমন সংবিধান, এটা হচ্ছে একটা নীতিশাস্ত্র। এরপরে হচ্ছে রোগ নির্ণয় শাস্ত্র, পরিবেশ, অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু বৃহস্পতির সঙ্গে সঙ্গে বুধকেও লাগবে। তা না হলে, বুধ না হলে এমবিএ বিবিএ এগুলোতে টাচ হওয়াটা মুশকিল আছে। এই বৃহস্পতির সঙ্গে বুধকেও নিতে হবে। বৃহস্পতির রয়েছে কম্পিউটার প্রোগ্রামিং, এছাড়াও ওই কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ, ওই ব্যাপারটা বৃহস্পতির মধ্যে রয়েছে। ওষুধ শাস্ত্র, ওষুধ শাস্ত্র করা হচ্ছে আয়ুর্বেদ হতে পারে, বা কেমিস্ট হতে পারে, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট আমরা যাদেরকে বলি, যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে, তারা হচ্ছে গিয়ে বৃহস্পতির সঙ্গে কানেক্টেড হতে পারে। এরপর হচ্ছে ভেষজ বিদ্যা, আয়ুর্বেদ, এগুলো বৃহস্পতির। জড়িবুটি সংক্রান্ত জ্ঞান, আইন সংক্রান্ত পড়াশুনো, এগুলো সবই বৃহস্পতি কন্ট্রোল করে। এবারে এর মধ্যে মধ্যে রয়েছে যেটা বৃহস্পতির আভ্যন্তরীণ গুণাবলী, সেখানে প্রথমেই রয়েছে স্মৃতিশক্তি। স্মৃতিশক্তি দুর্বল হলে এই জাতক কিন্তু পড়াশোনায় খুব একটা জবরদস্ত কিছু করতে পারবে না।
এর সঙ্গে সঙ্গে রয়েছে বাধ্যতা এবং জ্ঞান প্রিয়তা। বৃহস্পতি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে সাহায্য করে। জাতক প্রচুর পড়ে, প্রচুর প্রচুর পড়ে, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করে না নিজের লাইফে। প্রচুর জিনিস পড়ে টড়ে নিল, নিয়ে মুখস্থ করে নিল, কিন্তু সেটার জীবনে কোনো প্রয়োগ নেই। বৃহস্পতি অল্প পড়লো, সাংঘাতিক প্রয়োগ। শুক্র, বৃহস্পতির আরেকটা কোয়ালিটি হচ্ছে, বৃহস্পতি রয়েছে বাধ্যতা। বাধ্যতা মানে টিচার যেটা বলছে সে সেটা শুনছে, এদিক ওদিক নয়। টিচার বলে দিচ্ছে যে এখানে দাড়ি দেবে, কমা দেবে না, সে ওইখানে পৃষ্ঠা শেষ হোক না হোক ওখানে দাড়ি দেবে, কমা দেবে না। এইটা এইটা হচ্ছে গিয়ে যে বাধ্যতা, এই যে হিউজ বাধ্যতা, গুরুর প্রতি আনুগত্য, এটা কিন্তু বৃহস্পতি দিয়ে থাকে। সিস্টেমেটিক পড়াশুনো, সেটাও বৃহস্পতি দেয়। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, তো এই যে সকালে উঠি আমি প্রতিদিন, এটা আমাকে দেবে বৃহস্পতি। আর যদি আমি সকালে উঠতে না পারি বা কোনো একটা সিস্টেম মেনটেন করতে না পারি, তাহলে বুঝতে হবে আমার বৃহস্পতিটা পীড়িত হয়ে আছে, ডিস্টার্ব হয়ে আছে, ড্যামেজ হয়ে আছে। এরপরে আমরা চলে আসবো শনিদেবের কথাবার্তায়। তো শনিদেব আমাদের কি দেবে? শনিদেব আমাদের দেবে ধৈর্য, লেগে থাকবার ক্ষমতা। শনিদেব আমাদের দেবে ধৈর্য, লেগে থাকবার ক্ষমতা। শনিদেবের পড়াশোনার মধ্যে প্রথমেই রয়েছে ইতিহাস। তবে যে কোনো বিদেশি ভাষা, ইংরাজি সমেত, সেটা কিন্তু শনিদেবের হাতেই পড়ে। শনি সংক্রান্ত বিদ্যা শনিদেবের হাতে, অস্থি সংক্রান্ত বিদ্যা শনিদেবের হাতে, গাছপালা, উদ্ভিদ বিদ্যা, এগুলো সব শনিদেব কন্ট্রোল করবে। কম্পিউটার হার্ডওয়্যার শনিদেবের হাতে, অস্থি সংক্রান্ত বিদ্যা সেটাও শনিদেবের হাতে, চর্ম সংক্রান্ত বিদ্যা সেটাও হবে শনিদেবের হাতে, কৃষি বিদ্যা, আহ গাছপালা সংক্রান্ত বিদ্যা, গাছপালা শিকড় সংক্রান্ত বিদ্যা, আইন সংক্রান্ত বিদ্যা, কিছুটা ঔষধ শাস্ত্র, লজিক, ম্যাথমেটিক্স, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই শনিদেব দিয়ে থাকেন। শনিদেব যদি অ্যাক্টিভ হয় আপনার জন্মকুণ্ডলিতে, তাহলে আপনাকে লড়াই করতেই হবে, আপনি কোনো কিছু মেনে নিতে পারবেন না। আপনাকে মনে হবে আমি জানবো, বুঝবো, তারপরে মানবো। সেরকম যদি না থাকে, তাহলে মানুষজন বলবে যে আগে বুঝে নাও, মেনে নাও, তারপরে হচ্ছে গিয়ে আমরা চিন্তা করতে চাই। এর তুমি কি সঙ্গে সঙ্গে একবার শনি আবার, বললেন এর সঙ্গে সঙ্গে কোয়েশ্চেনটা? শনি এর সাথে সাথেই শনি আমাদেরকে দেবে প্রচুর ধৈর্য, প্রচুর পরিশ্রম করবার চেষ্টা, লেগে থাকবার প্রচেষ্টা, এগুলো সবই শনিদেব দিয়ে থাকবেন। এবং তার সঙ্গে সঙ্গে শনিদেব দেবেন জ্ঞান, বুদ্ধি, বোধ, এগুলোর মধ্যে সমন্বয় সৃষ্টি করবার ক্ষমতা। এরপরে আমরা চলে আসবো শুক্র। শুক্রের কাছে রয়েছে ভাস্ট এডুকেশন, প্রচুর প্রচুর স্ট্রিম শুক্রের কাছে রয়েছে। শুক্রের কাছে রয়েছে ভৌতবিজ্ঞান, সূর্যের কাছে রয়েছে পদার্থবিদ্যা, শুক্রের কাছে অঙ্ক, শুক্রের কাছে বিমান সেবা, শুক্রের কাছে রয়েছে নান্দনিক পড়াশুনো, হোটেল ম্যানেজমেন্ট, যে কোনো পড়াশুনো যেটাতে আপনি বিলাসিতা করবেন, লোন নিয়ে পড়বেন, সেটা সবই হচ্ছে গিয়ে শুক্রের নিয়ন্ত্রণে। শুক্রের নিয়ন্ত্রণে রয়েছে সাজগোজ সংক্রান্ত শিক্ষা, ইলেকট্রনিক্স, কম্পিউটার, হার্ডকোর সফটওয়্যার, অ্যানিমেশন, ফ্যাশন ডিজাইনিং, ধাতু সংক্রান্ত রসায়ন, প্রত্যেকটা শুক্রের সঙ্গে কানেক্টেড হয়ে আছে। এছাড়াও আধুনিক মোবাইল ফোন সংক্রান্ত পড়াশুনো, আধুনিক টেকনোলজি সম্পর্কিত পড়াশুনো, নাচ, গান, কলা, প্রত্যেকটি বিষয়ে কিন্তু শুক্রের আগ্রহ দেখতে পাওয়া যায়। যারা ছবি আঁকেন, ছবি আঁকা সম্পর্কিত গবেষণা করেন, এমনকি যারা যে কোনো বিষয়ের গভীর চর্চা করেন, এই গভীর চর্চা হলেই কিন্তু সেখানে শুক্রকে আসতে হবে। শুক্রের কোয়ালিটি, মৌলিক চিন্তা। শুক্রের কোয়ালিটি, এটা হচ্ছে গিয়ে পারফেকশন। শুক্রের কোয়ালিটি প্রত্যেকটা কাজের মধ্যে নান্দনিকতা বোধ। তার জন্য শুক্র ফ্যাশন ডিজাইনিং করতে পছন্দ করে। শুক্র
সেজে গুজে থাকতে, সেজে গুজিয়ে রাখতে পছন্দ করে। তো এইগুলো হচ্ছে গিয়ে শুক্রের কোয়ালিটি। বিভিন্ন সময় আমরা মিক্সড কম্বিনেশন দেখতে পাই। একটা জায়গাতে একটা দোকান রয়েছে যেখানে মদ বিক্রি হচ্ছে, এবং এই মদের বিক্রি যাতে আনলিমিটেড না হয় তার কারণে ওই যে মালিক পক্ষ, সে হচ্ছে গিয়ে কিছু একটা সেট আপ রেখেছে যেখান থেকে বেরিয়ে আসা যাচ্ছে না, কিংবা যে বিলিং সিস্টেম, সেটাতে কোনো রকম এদিক ওদিক করা যাচ্ছে না। তো এই যে ব্যবস্থা করে দিয়েছেন মালিক পক্ষ, তো এই প্রসেস, এটাই হচ্ছে সরকার। এর সঙ্গে সঙ্গে অভিনয়, চিকিৎসা শাস্ত্র, জ্যোতিষ প্রতিকার বিদ্যা, রসায়ন, ধাতু সংক্রান্ত রসায়ন, এগুলো সবই শুক্রের হাতে রয়েছে। অ্যানিমেশন যারা করেন, যারা ভিডিও এডিটিং করেন, যারা ফটোগ্রাফি করেন বা ফটোগ্রাফি শিখছেন, এদের সবার পড়াশুনো সেটা হচ্ছে শুক্র সংক্রান্ত পড়াশোনা। এরপরে আমরা চলে আসবো মঙ্গল। তাহলে মঙ্গলের শিক্ষা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, মঙ্গলের শিক্ষা হচ্ছে সামরিক শিক্ষা। মঙ্গল চাকরি বাকরি বিশেষ পছন্দ করে না, মঙ্গল অত্যন্ত ডমিনেটিং, পাওয়ারফুল পার্সন। তাহলে ধাতু, তড়িৎ বর্তনী ও সংযোগ, অগ্নি নিরাপত্তা, ঢালাই, যে কোনো ধরনের সার্জন, এগুলো সবই মঙ্গলের হাতে রয়েছে। এছাড়াও যখন আমরা উম এছাড়াও যখন আমরা লেখালেখি করব, প্রচুর লিখবো, সেই সময় মঙ্গলকে দেখবো অ্যাক্টিভ হয়ে যেতে। বেঙ্গলের আরেকটা এডুকেশন রয়েছে, সেটা হচ্ছে প্রশাসন সংক্রান্ত শিক্ষা। আর্মি বা সেনাবাহিনীতে ভর্তি হয়ে যাচ্ছে কোনো একটা পরীক্ষা দিয়ে, এবং তারপরে সেই মানুষটাকে পড়াশুনো করে এসে আর্মিকে সার্ভিস দিতে হচ্ছে। তো এই যে আর্মি, আর্মি সংক্রান্ত শিক্ষা কিংবা আর্মির জন্য ট্রেনিং, সেইটা কোথায় হবে? সেটা হচ্ছে মঙ্গলের থেকে হবে। যে কোনো ধরনের ইঞ্জিনিয়ার যেখানে মেশিনের ব্যবহার রয়েছে, সেখানে কিন্তু আবশ্যিকভাবে মঙ্গলকে আমরা দেখতে পাবো, এবং বারবার আমরা দেখতে পাবো। মঙ্গল ভূমির কারক গ্রহ। এই মঙ্গলকে, মঙ্গল ভূমির কারক গ্রহ, তাই যখনই ভূমি, জায়গা, জমি ইত্যাদির একটা ফিলিংস হবে বা ওই নিয়ে পড়াশুনো হবে, তখন আমরা মঙ্গলকে বার দেখতে পাবো, এবং মঙ্গলকে আমরা বারবারই দেখতে পাবো। কারণ মানুষের অস্তিত্ব রক্ষার জন্য একটা বাসস্থান, একটা থাকার জায়গা, একটা প্রয়োজন, এবং এইটা সংক্রান্ত যত রকম বিদ্যা শিক্ষা আছে সমস্তটাই মঙ্গল নিয়ন্ত্রণ করবে। এরপরে হচ্ছে চন্দ্র। চন্দ্র কি দেবে? চন্দ্র দেবে যত রকম নমনীয় বিদ্যা আছে, যত রকম বিনোদন রয়েছে। তাহলে জল, নার্সিং, রসায়ন, জল, নার্সিং, রসায়ন, হোমিওপ্যাথি, কমিউনিকেশন, পুষ্টি, খাদ্য সংক্রান্ত বিদ্যা, সাইকোলজি, সোশিওলজি, এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু জাতকের একটা গ্রহ দেখতে পাওয়া যাবে। জাতক মেরিন ইঞ্জিনিয়ারিং পড়াশুনো করবে, সমুদ্রের গভীর জলরাশি নিয়ে তার মধ্যে গবেষণা, উৎসাহ ইত্যাদি দেখতে পাওয়া যাবে। মৎস্য সংক্রান্ত শিক্ষা, আমরা যখন ছোট ছিলাম, একটা সাবজেক্ট ছিল যেটাকে অ্যাডিশনাল নেওয়া যেত, সেই সাবজেক্টটার নাম ছিল মৎস্য চাষ। সাবজেক্টটার নাম ছিল মৎস্য চাষ, অর্থাৎ ওইখানে মাছের চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য সেগুলো দেওয়া ছিল। চন্দ্রের প্রভাবে জাতক বায়োকেমিস্ট্রি পড়তে পারে, ফার্মাসি ম্যানেজমেন্ট পড়তে পারে, হোমিওপ্যাথি আমরা আগেই বলেছি, নৃতত্ত্ব সংক্রান্ত পড়াশোনা করতে পারে, এবং পদার্থবিদ্যাও পড়তে পারে। পদার্থবিদ্যা জেনারেলি আমরা দেখতে পাই না, বাট তা হলেও যদি নবম ভাবে আমরা দেখি চন্দ্রমঙ্গল যোগ তৈরি হয়েছে, কিংবা নবম ভাবে চন্দ্রমঙ্গল যোগ তৈরি হয়েছে, তার উপরে বৃহস্পতির একটা দৃষ্টি রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে অবশ্যই এইখানে এডুকেশনের ক্ষেত্রে কিছু বেটারমেন্ট, কিছু জমি জায়গা সংক্রান্ত পড়াশুনো ইত্যাদির প্রতি আকর্ষণ, আগ্রহ দেখতে পাওয়া যাবে।
চন্দ্র আমাদের কি কি কোয়ালিটি দেয়? চন্দ্র আমাদেরকে কমিউনিকেশন করতে পারে, আমরা চন্দ্রের মাধ্যমে যোগাযোগ করতে পারি। এরপরে চন্দ্র আমাদেরকে কি দেয়? পুষ্টি, নিউট্রিশন। এখানে খেয়াল রাখতে হবে, চন্দ্র যদি পুষ্ট না হয়, চন্দ্র যদি পীড়িত হয়, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের মানসিক সমস্যা সৃষ্টি হবে। তাই চন্দ্রকে ভালো পড়াশোনার জন্য অবশ্যই বলবান করে রাখতে হবে। যেখানে থাকুক, যে লগ্নে থাকুক, চন্দ্র পীড়িত হলে সে তার নিজের পুরো কোয়ালিটিকে ইউটিলাইজ করতে পারে না। এবার মোটামুটি পরিষ্কার হলো চন্দ্রের জায়গাটা। চন্দ্র আমাদেরকে দেবে কনসেন্ট্রেশন, মনঃসংযোগ। চন্দ্র আমাদেরকে দেবে চাঞ্চল্য। চন্দ্র দেবে অস্থায়ী স্মৃতিশক্তি। চন্দ্র আমাদেরকে দেবে অস্থায়ী স্মৃতিশক্তি। ফলে চন্দ্র আমাদেরকে আলটিমেটলি কি কি দিচ্ছে? জল, নার্সিং ট্রেনিং, রসায়ন সংক্রান্ত বিদ্যা, হোমিওপ্যাথি, পুষ্টিবিদ্যা, সাইকোলজি, সোশিওলজি, এগুলো অবশ্যই পড়া যেতে পারে। মেরিন ইঞ্জিনিয়ারিং পড়া যেতে পারে, গভীর জলে থাকা প্রাণী সম্পর্কে পড়াশোনা করা যেতে পারে, আর মৎস্যবিদ্যা করা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে সাইকোলজি নিয়ে পড়াশোনা, সেটা অবশ্যই করা যেতে পারে। এবং চন্দ্র প্রভাবিত মানুষজন যদি সাইকোলজি নিয়ে কাজ করে, তাদের মধ্যে এমপ্যাথি, সহমর্মিতা, এই বিষয়টা কিন্তু অনেকটাই বেশি থাকতে দেখতে পাওয়া যায়। মোটামুটি আমরা একটু বুঝতে পারলাম। বাকি রইল কে? রবি, সূর্যদেব। সূর্যদেবের যে প্রচুর সাবজেক্ট, তা কিন্তু নয়, কিন্তু সূর্যদেব মেধাটাকে ভীষণ ভালোভাবে কন্ট্রোল করতে পারে। রবির কি আছে? চক্ষু চিকিৎসা, গবেষণা, রয়েছে মহাকাশ বিদ্যা। এই প্রশ্নটা আপনাদেরকে বহুবার সামলাতে হবে, স্পিরিচুয়াল বিষয়গুলোকে কে নিয়ন্ত্রণ করছে, কোন গ্রহ? তো সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতি চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করছে, এই মহাকাশ সম্পর্কিত বিষয়গুলিকে। তাহলে ইংরাজি, না, চক্ষু চিকিৎসা, গবেষণা, মহাকাশ বিদ্যা, সায়েন্স, কম্পিউটার, নতুন প্রযুক্তি, মেধা, রাষ্ট্রবিজ্ঞান, ইন্স্যুরেন্স সংক্রান্ত পড়াশুনো, উচ্চ বিদ্যার মৌলিক চিন্তা, গণিত, পদার্থবিদ্যা, ওষুধ, চিকিৎসা, আইন এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স, এই বিষয়গুলো অবশ্যই দেবেন কে? তিনি হচ্ছেন রবি। এরপর আমরা চলে আসবো রাহুর ডিসকাশনে। রাহু হচ্ছে বিদেশি ভাষা। রাহু পড়া দেয় যতটা, তার থেকে ডিস্টারবেন্সেস দেয় বেশি। এটা হতেই পারে যে একজন জাতক প্রচুর পড়াশোনা করছেন, কিন্তু সেই সময়টাতে রাহুর একটা অন্তর্দশা পড়ে গেছে, যে সময়টা তার ক্ষেত্রে প্রয়োজনীয় এবং খুব ব্যাকআপের দরকার। তো এরকম যদি সিচুয়েশন হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ওই সংশ্লিষ্ট গ্রহটার প্রতিকার করতে পারি। আচ্ছা, রাহু আমাদেরকে দেবে টুকে লেখার প্রবণতা, রাহু দেবে ইন্টারনেট মার্কেটিং সংক্রান্ত শিক্ষা, রাহু দেবে বিমান চালনার শিক্ষা, বিমান পরিষেবার শিক্ষা, এবং রাহু আলটিমেটলি যেটা দেবে, সেটা হচ্ছে ভাষা সম্পর্কে শিক্ষা। রাহুর প্রভাবে বহু জাতক যারা বিদেশে পড়তে যায়, বাড়ির থেকে দূরে গিয়ে পড়তে গেল, এবং সেইখানে পড়তে গিয়ে বেশ ভালো কিছু রেজাল্ট করলো, বিদেশে পড়াশুনো করলো, এটা রাহুর প্রভাবেই ঘটতে দেখতে পাওয়া যায়। স্পেশালি যখন রাহু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের সঙ্গে অ্যাটাচড হয়, তখন বিদেশে পড়তে যাওয়ার টেন্ডেন্সি অনেক বাড়ে। এবং ট্রানজিটেও আমরা দেখতে পেয়েছি, যে সময়টা বিদেশে যাচ্ছে, সেই সময় রাহু, চন্দ্র, সূর্য কেউ না কেউ ন্যাটাল রাহুর সঙ্গে কানেক্টেড হয়েছে। প্লাস পয়েন্ট কেতু। কেতু হচ্ছে জ্যোতিষ দেবে, তন্ত্র দেবে, মনস্থিরতার অভাব, বুদ্ধি বৈকল্য। আলস্য দেবে কেতু, অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করবার ক্ষমতা, তাকে দেবে কেতু। খুব সূক্ষ্মভাবে কম্পিউটার প্রোগ্রামিং, কখনো কখনো প্যারাসাইকোলজি, কখনো মনস্তত্ত্ব নিয়ে ডিসকাশন,
এগুলো হচ্ছে গিয়ে কেতুর কাজ। সাধারণত মনস্তত্ত্ব, কম্পিউটার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, মাইক্রোবায়োলজি, এই বিষয়গুলোকে কেতু কন্ট্রোল করবার চেষ্টা করে। কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডের একদম সহস্রার পদ্মকে উজ্জীবিত করতে পারে। এবং যদি কেউ মনে করে যে এটা করতে চাইবে, তাহলে অবশ্যই তাকে প্রথম স্টেপ হিসেবে কুণ্ডলিনী জাগরণের চিন্তা করা শুরু করতে হবে। কুণ্ডলিনী জাগরণ মানে হচ্ছে গিয়ে তোমার যে 7টা কুণ্ডলিনী আছে, সেই 7টা কুণ্ডলিনীকে একটু বুস্ট আপ করা, এবং তার ফলে আমাদের যে ম্যাক্সিমাম সাকসেস সেটাকে অ্যাচিভ করবার চেষ্টা করা। তাহলে এডুকেশনে মোটামুটি গ্রহরা কিরকম রেজাল্ট দিতে পারে বা গ্রহরা কি ধরনের রেজাল্ট দেয় সেটা আমরা বুঝতে পারলাম। বাকি যেটা রয়েছে সেটা এডুকেশনের ক্ষেত্রে পরের দিন আমরা ফর্মুলা করব, আর তারপরের দিন এক্সাম্পল চার্টস করব। তাহলে ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই থাক। স্যার একটা প্রশ্ন আছে, বলছি চন্দ্র কনসেন্ট্রেশন আবার চাঞ্চল্য দুটোই দেবে? চন্দ্র যখন ভালো, তখন সে হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন বাড়াবে। চন্দ্র এমন একটা গ্রহ যে পান থেকে চুন খসলে পরেই পীড়িত হয়ে যায়। এই পীড়িত চন্দ্র কনসেন্ট্রেশনকে ডিস্টার্ব করবে। যদি 8 নম্বর আচ্ছা তো ঘরে চন্দ্র থাকে সেটাকে পীড়িত চন্দ্র হিসেবে ধরবো আমরা পড়াশোনার ক্ষেত্রে? কোথায় কোথায়? যদি 8-এ 6-এ বা মানে যে ঘরগুলো দোষ। একদম পীড়িত, একদম পীড়িত ধরো। হ্যাঁ, আচ্ছা। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। আর নেক্সট ক্লাসে আমরা কিন্তু এইটা আমি আজকে নোটস দিয়ে দেবো, আপনারা একটু পড়ে রাখবেন। আর নেক্সট ক্লাসে গিয়ে আপনাদেরকে অবশ্যই প্রেডিক্ট করা প্র্যাকটিস করতে হবে। কিছুটা হলেও প্রেডিক্ট করা প্র্যাকটিস করতে হবে, এবং সেটা হচ্ছে গিয়ে ওই ব্ল্যাঙ্ক চার্ট দেখে, মানে যে চার্টের আপনি কিছুই জানেন না সেই ধরনের চার্ট দেখে আমাদের প্রেডিকশনে যেতে হবে। এবং প্রেডিকশনের যে সেকেন্ড স্টেপ আমরা বলেছি, সেই সেকেন্ড স্টেপ রপ্ত হওয়ার পরে আমরা প্রেডিকশনে যেতে হবে। স্যার একটা কোশ্চেন করব। নোটসটা কি এতে দেওয়া মানে গ্রুপে দেওয়া হবে নোটসটা? দিচ্ছি একদম। হ্যালো। হ্যাঁ, গ্রুপে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক। আচ্ছা, এই জন্য প্রশ্ন করবে অনুপম। হ্যাঁ স্যার, বল। বলছি স্যার, কেউ যদি ল্যাপটপ বা ফোন বা কম্পিউটার এরম ধরনের কোনো জিনিস যদি কিনতে চায়, তো কোন টাইমটা তার কিনলে ভালো হবে সেটা বুঝবো কিভাবে? সেটা তো আমাদের আজকের পড়াশোনাতে নেই। না স্যার, এটা জাস্ট আমি জিজ্ঞেস আমরা করছি আপনাকে। একদম সিম্পলি লগ্নটা দেখে নেবো, ওই সময় চন্দ্র শুদ্ধি আছে কিনা সেটা দেখে নেবো, দেখে নিয়ে বলবো যাও কেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, শুভরাত্রি তাহলে সবাইকে। খেয়াল স্যার, রাখবেন স্যার সবাই নিজের নিজের। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ, স্যার আমার নামটা ঠিক হয়নি সার্টিফিকেটে। আমার ওটা করতে হবে তো, দোয়েল ঠিক করে দেয়নি। ওই যে আগের দিন যেটা হলো স্যার। না না, ওটাকে ঠিক করে দিতে হবে, ওটা এখন বললে হয় নাকি? অবশ্যই ঠিক করে দেবো। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, আর কারোর সার্টিফিকেটে প্রবলেম এসেছিল?